আসসালামু আলাইকুম, মহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রেলের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করার পর রেলে ভোগান্তির আরেক নাম শিডিউল বিপর্যয়। সকাল থেকে নির্দিষ্ট গন্তব্যে ট্রেন ছাড়লেও সময় মতো ছাড়ছে না একটি ট্রেনও। রেলের সূচিতে গড়বড়ের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ঢাকায় কোচ না থাকায় বাতিল করা হয়েছে সিলেট রুটের জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুড়িমারি রুটের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। কর্মবিরতির কারণে টানা ২৪ ঘন্টা সারা দেশের রেল যোগাযোগ বন্ধের পর সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের মাধ্যমে পুনরায় চালু হয়েছে রেল সার্ভিস। কিন্তু গড়বড়ে অবস্থা রেলের সময়সূচিতে। কয়েকটি ট্রেন আধা ঘন্টা বা ১ ঘন্টা দেরিতে ছাড়লেও বেলা বাড়ার সাথে সাথে শিডিউল বিপর্যয় ঠেকে ৩ থেকে ৪ ঘন্টায়। তাই কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যের ট্রেনের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী, শিশু ও বৃদ্ধদের। কালকে হোটেলে ছিলাম, আজকে আবার সকালবেলা টিকিট কাটছি রংপুর এক্সপ্রেসে যাওয়ার জন্য। সকালে উঠছি নামাজ পড়ার জন্য, তখন দেখছি কি ফোনে যে ট্রেন চলবে, তখনই তাড়াতাড়ি বের হয়ে যেতে হয়েছে। ট্রেনটা যদি বন্ধ থাকতো যাত্রীদের ভোগান্তি অনেক বেড়ে যেত। এখানে আসার পরে আবার ট্রেনটা তো একটা ফ্লেক্সিবল জার্নি। বিলম্বের পাশাপাশি ঢাকায় কোচ না থাকায় বাতিল করা হয়েছে সিলেট রুটের জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুড়িমারি রুটের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রা। এসব ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা শতভাগ ফেরত দেওয়ার কথা জানায় রেল কর্তৃপক্ষ। তবে অনেক যাত্রী ট্রেন চলাচলের অনিশ্চয়তার কথা চিন্তা করে যাত্রা বাতিল করেছে। ফলে ট্রেনে যাত্রীদের ভিড় ছিল তুলনামূলক অনেক কম। আমাদের এক্সাম ছিল তো ফেব্রুয়ারির ১ তারিখে, তো যেহেতু ট্রেনটা চালু হয়েছে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। মধ্যরাতে ধর্মঘটটা প্রত্যাহার হয়েছে, এই সেক্ষেত্রে দেখেন না ম্যাক্সিমাম ট্রেন খালি যাচ্ছে, যাত্রীদের জন্য সে একটা ভোগান্তির বিষয়। আমাদের অন্য ট্রেনে যাওয়ার কথা ছিল, এটা আমাদের জানানো হয়নি কোনোভাবে, এমনকি অ্যাপেও জানানো হয়নি। যাদের সাথে যোগাযোগ করেছি তারা আমাদেরকে জানায়নি যে এখনো ট্রেন এসেছে। আমরা এসে দেখি যে আমাদের 10 মিনিট আগে ট্রেন চলে গেছে। কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানিয়েছেন ট্রেনের শিডিউল স্বাভাবিক হতে ২-১ দিন সময় লাগবে। সকাল থেকে সর্বপ্রথম আমাদের দুমকুতো এক্সপ্রেস ৬টা ৩০ মিনিট, মাত্র 30 মিনিট বিলম্বে ট্রেনটা ছেড়ে যায়। অন্যান্য ট্রেনগুলো ১ ঘন্টা ১.৫ ঘন্টা বিলম্বে যায়। আমাদের ফারাবাদ এক্সপ্রেস ট্রেনটা শুধুমাত্র ৪ ঘন্টা বিলম্বে ঢাকা স্টেশন ছেড়ে যায়। সেক্ষেত্রে আমরা ২-১ দিনের ভিতর এই টাইমগুলো মেক আপ করা সম্ভব হবে। আর যে ট্রেনগুলো বেশি বিলম্বে গেছে সেটা অফডের পরের দিন মেক আপ হয়ে যাবে ইনশাল্লাহ। ট্রেনের শিডিউল বিপর্যয় শুধু ঢাকায় নয়, তা ছড়িয়ে পড়েছে সারা দেশেই। প্রত্যেক বিভাগীয় রেল স্টেশনগুলো থেকে নির্ধারিত সময়ের ১ থেকে ২ ঘন্টা পর নির্দিষ্ট গন্তব্যে ট্রেন ছাড়ছে। সোমবার মধ্যরাত থেকে রেলের রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে মঙ্গলবার সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। শিডিউল বিপর্যয়ের আরও খবর জানতে এখন যাচ্ছি সিলেটে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, সিলেট স্টেশনে ট্রেনের শিডিউল নিয়ে কি খবর আপনার কাছে আছে, আর যাত্রীরা কি বলছেন সেটি আমাদের জানাবেন। শাওন, গত একদিন আসলে পুরো ট্রেন অচল অবস্থা থাকায় আজ সকাল থেকে আবার ভোর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে সিলেটে। এবং শিডিউল বিপর্যয় যেটি বলা হচ্ছে যে ট্রেনের নির্ধারিত সময় ছাড়া অন্য সময় যাত্রা করা, সেটি এখন পর্যন্ত হয়নি। দুটি ট্রেন ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে সকাল থেকে। ভোরে কালনী এক্সপ্রেস সকাল 6:30 ছেড়ে যায়, এরপর দুপুরে ছেড়ে গেছে জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে। দুটি ট্রেনই সময় মতো ছেড়ে গেছে, যদিও দুটি ট্রেনই যাত্রীর সংখ্যা কিন্তু সাধারণত যেরকম যাত্রী হয়ে থাকে তার অর্ধেক হয়েছে। কারণ খুব স্বাভাবিকভাবে অনুমান করা যায় যে গতকাল বিপুল সংখ্যক যাত্রী এসে স্টেশনে তারা ভোগান্তি পোহাতে হয়েছে। অনেকে অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছে যে শেষ রাতের ট্রেনটিও যদি ছাড়ে তারা ট্রেনে যাত্রা করবেন, সেটিও হয়নি। যার কারণে অনেকেই চলে গিয়েছিলেন এবং আজকের টিকিট সাধারণত অগ্রিম কেউ টিকিট কাটেননি, যার কারণেই যাত্রীর অভাব ছিল। এবং ট্রেন ছাড়বে কিনা সেটি একটু
সন্দেহ ছিল। তবে সব শেষে আজকে সকাল থেকেই ট্রেন সময় মতো ছেড়ে গেছে। কালনী এক্সপ্রেস ছেড়ে গেছে 6টা 15 এবং ঠিক দুপুর 12টায় ছেড়ে গেছে জয়ন্তিকা এক্সপ্রেস এবং কোনো ধরনের শিডিউল বিপর্যয় যেটি এখন পর্যন্ত দেখা যায়নি। তবে বলে রাখি যে সিলেট ঢাকা মহাসড়ক যেটি ঢাকার সাথে যোগাযোগের একমাত্র সড়ক পথ, সেটি উন্নয়ন কাজের জন্য আসলে নানান স্থানে খোঁড়াখুঁড়ির কারণে দীর্ঘসূত্রিত হচ্ছে। সময় যেতে ঢাকা যেতে অন্তত 8 ঘন্টা লাগছে, যেখানে 5 থেকে 6 ঘন্টা লাগার কথা। এই কারণে আসলে ট্রেনের প্রতি মানুষের, এমনিতেই সিলেটের জনপ্রিয় বাহন হচ্ছে ট্রেন, আর এই সড়কের এই দুরবস্থার কারণে আসলে ট্রেনের উপর আরও বেশি চাপ পড়েছে। সেক্ষেত্রে একদিনের অচলাবস্থা বেশ ভোগান্তির তৈরি করেছিল। এই ভোগান্তিটি শেষ হয়েছে এবং শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত দেখা যায়নি। আশা করা হচ্ছে পরবর্তী যে ট্রেনগুলো আছে পারাবত এবং উদয়ন এবং উপবন এক্সপ্রেস, সেগুলো সময় মতো ছেড়ে যাবে। শাওন, জানছিলাম ট্রেন চলাচলের খবর। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের আসন্ন সীমান্ত সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্ত সম্মেলনে কি কি বিষয়ে আলোচনা হবে তা নির্ধারণে অনুষ্ঠিত এক বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের একথা জানান। ফেব্রুয়ারি মাসের 17 থেকে 20 তারিখ পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। উপদেষ্টা বলেন, বিএসএফ ভারতীয় নাগরিক এবং দুষ্কৃতিকারী কর্তৃক সীমান্তে হত্যা ও গুলি চালানো বন্ধ করা নিয়ে সম্মেলনে আলোচনা হবে। 2010 সালে সম্পাদিত ভারতের সাথে বাংলাদেশের চুক্তিটি অসম উল্লেখ করে তা সংশোধন বা বাতিলের জন্য ভারতীয় কর্তৃপক্ষকে বলা হবে বলেও জানিয়েছেন তিনি। কিন্তু আস্থা বৃদ্ধি হয় না, আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলোচনা করেও কিন্তু আস্থা হয়। এই জন্য আপনি বলতে ছাড় দিয়া বা এইটা নিয়ে হবে না, আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না। কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিংয়ে সমাধান হবে। বিডিআর সৈনিকদের পরিবার, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাসহ কিছু রাজনৈতিক দল বিদ্রোহে জড়িত সব বিডিআর সদস্যদের যেভাবে নির্দোষ দাবি করছে তার প্রতিবাদ জানিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবার এবং বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। আজ রাজধানীর রাওয়া কনভেনশন হলে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এমন অভিযোগ জানান। দেশের কিছু গণমাধ্যম এবং রাজনৈতিক দল বিডিআর হত্যাকাণ্ডের দায় শুধুমাত্র ভারত ও শেখ হাসিনাকে দিচ্ছে, যা গ্রহণযোগ্য নয় দাবি করে শহীদ পরিবারের সদস্যরা বলেন, তাদের স্বজনদের ওপর গুলি চালানোর দায় বিডিআর সদস্যরা কোনোভাবেই এড়াতে পারেন না। সম্প্রতি যে বিডিআর সদস্যরা আদালতে আদেশে জামিন পেয়েছেন তাদের নিয়ে আপত্তি নেই জানিয়ে তারা বলেন, যারা হত্যাকাণ্ডে জড়িত এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তাদের নির্দোষ বলা প্রহসন ছাড়া কিছু নয়। অভিযুক্ত বিডিআর সদস্যরা যদি নির্দোষ হয় তাহলে তাদের বাবাদের কারা মারল, এমন প্রশ্ন তোলেন শহীদ পরিবার। বিডিআর বিদ্রোহ বিষয়ে গঠিত কমিশনকে দোষীদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানান বেঁচে ফেরা সাবেক সেনা কর্মকর্তারা। বিডিআর আর কোর্টের সাজা নিয়ে প্রশ্ন করা মানে দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের তথা সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা। অতএব অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত বিপদগামী জওয়ানদের নিরপরাধ বলার কোনো সুযোগ নেই এবং যারা সাজা পেয়েছেন তাদের মুক্তির দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। সৈনিকদের নিরপরাধ দাবির আন্দোলনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে এবং বিচারহীনতার সংস্কৃতি চালু করার অপচেষ্টা করছে বলে আমরা মনে করছি। মোহাম্মদপুর থানার দুটি পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত। আজ সকালে তাদের সিএমএম আদালতে এসব মামলায় হাজির করে রিমান্ড প্রার্থনা হলে আদালত এই আদেশ দেন। একই সাথে বাড্ডা থানার একটি হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে 4 দিন ও উত্তরা পশ্চিম থানার হত্যা চেষ্টা মামলায় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে 4 দিন এবং ধানমন্ডি থানার হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সৈকতকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এছাড়া রাজধানীর বিভিন্ন থানায় কয়েকটি মামলায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, সাবেক সচিব মহিবুল হক, আওয়ামী লীগ নেতা মনোয়ার ইসলাম ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর
তাদেরকে রিমান্ড মঞ্জুর করে তাদের তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য, আর অন্যান্য আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি শেষ হয়েছে, প্রায় শেষ। শুক্রবার থেকে শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। নানা শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ নদীর তীরে 160 একর জমি বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুত করা হয়েছে। শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাবলিগ জামায়াতের মুসল্লিরা আসছেন ইজতেমায় অংশ নিতে। শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। এতে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে এখানে এসেছেন বলে জানালেন তাবলিগের মুসল্লিরা। সারা পৃথিবীর সবাই জানি দিনের উপর আসতে পারে, আমিও নিজে দিনের উপর আসতে পারি। এই জন্য কিভাবে মানুষ দিনের পথে আসতে পারে, কিভাবে নিজে ঈমানওয়ালা আমনওয়ালা হইতে পারি, সারা উম্মতি মুহাম্মদে কিভাবে দিন উপর চলতে পারে, ওই জন্য আমরা এখানে আসছি। বিশ্ব ইজতেমার নিরাপত্তায় পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি টহলে থাকবে। সকালে ইজতেমা ময়দান পরিদর্শন করেন আইজিপি বাহারুল আলম। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায়, আবারও বলি, আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 14 ফেব্রুয়ারি। এতে অংশ নেবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় জানিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া প্রয়োজন। সকালে বাংলাদেশ অর্থনীতি 2024-25 প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারে বিভিন্ন পদক্ষেপ নিলেও জনজীবনে স্বস্তি দিতে পারেনি। মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে পারেনি বলে মত তাদের। তাই জনমনের স্বস্তি ফেরাতে চাঁদাবাজি বন্ধ এবং বাজার ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ সিপিডির। একই সাথে লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার সুপারিশ করে সংস্থাটি। টিসিবির মাধ্যমে বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্য খোলা বাজারে বিক্রি করা এবং ঢাকা এবং ঢাকার বাইরে ন্যায্য মূল্যের বাজার প্রতিষ্ঠা করা। তবে কিছুদিন আগে অবশ্য আমরা দেখেছি এগুলোর সংখ্যা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এবং কোনো জায়গায় বন্ধ করার খবর এসেছে। অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি সেখানে সরকার তেমন, যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। দল গঠন করে নির্বাচিত হবার জন্য যদি সরকারের সব শক্তিকে ব্যবহার করা হয়, তাহলে 5ই আগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনায় তিনি একথা বলেন। তিনি বলেন, দিন শেষে ব্যক্তি বা দল নয়, বাংলাদেশকে জিততে দিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না তা বিচারের মাধ্যমে নির্ধারিত হোক বলেও উল্লেখ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। আওয়ামী লীগের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের ভুল কর্মকাণ্ডের সমালোচনা করতে হবে। প্রয়োজনে সরকারকে সঠিকভাবে চলতে রাস্তায় আন্দোলনও করা হতে পারে। মাননীয় প্রধান উপদেষ্টা মাঝে মধ্যেই বলেন যে আমরা বেশি বেশি করে যেন সমালোচনা করি, সরকার সঠিক পথে থাকে। এই সরকারের একটি সঠিক গুণ আছে, তা হচ্ছে সরকার মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে সেই ভুলগুলো শুধরায়, গু ধরে বসে থাকে না। এবং সরকার যখন ভুল শুধরায় তখনই মনে করতে হবে এই সরকার জনগণের সরকার।
যুক্তরাষ্ট্রে অভিবাসী গ্রেফতারের খবর। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানে নিউ ইয়র্কে প্রথম এক বাংলাদেশি গ্রেফতার হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোর 6টায় নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের বাসা থেকে শিব্বির আহমেদ নামে ওই বাংলাদেশিকে বর্ডার অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট গ্রেফতার করে নিয়ে যায়। তার বাড়ি সিলেট বলে জানা গেছে। শিব্বির আহমেদ 2022 সালে বিভিন্ন দেশ ঘুরে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। মাত্র 20 দিন আগে অ্যাসাইলাম আবেদন করে সে। এদিকে প্রতিদিন 1200 থেকে 1500 অবৈধ অভিবাসীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গেল কয়েক দিনের অভিযানে হাজারেরও বেশি মানুষ গ্রেফতার হয়েছে। বাণিজ্যিকভাবে চাষাবাদে আশা দেখাচ্ছে বিদেশি ফুল লিলিয়াম। পরীক্ষামূলক চাষে সবচেয়ে মনোমুগ্ধকর আকার ও গন্ধ নিয়ে এই ফুল ফুটেছে সিলেট অঞ্চলে। বাণিজ্যিক চাষের মাধ্যমে নতুন কর্মসংস্থানের পাশাপাশি এই ফুল বিদেশে রপ্তানির সম্ভাবনাও দেখছেন কৃষি সংশ্লিষ্টরা। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। পরীক্ষামূলক চাষ হলেও ফুটেছে অনিন্দ সুন্দর শত শত লিলিয়াম। নার্সারি মালিকদের মাধ্যমে শীতকালীন ফুলটির পরীক্ষামূলক চাষাবাদ করেছে সিলেট হর্টিকালচার সেন্টার। ফুলের আকার, রং আর ঘ্রাণ মন কেড়েছে প্রথমবার লিলিয়াম চাষে যুক্ত হওয়া নার্সারি ও বাগান মালিকদের। ফুলটার প্রচুর চাহিদা হইব, কত বড় ফুল আর কত ঘ্রাণ। ফুলগুলাও খুব সুন্দর, মানুষ খুব দেখি মনে আকর্ষণ জাগে। এই ফুলটা যাতে আমরা ব্যাপক আকারে সিলেটে ছড়িয়ে ছিটতে পারি এবং এটা যাতে বিদেশেও রপ্তানি করা যায় সেই আশাবাদ ব্যক্ত করছি। সাধারণত 8 রঙের হয়ে থাকে লিলিয়াম। ফুল আসে রোপণের 2 মাসের মধ্যেই। পরিচর্যা পদ্ধতি সহজ হওয়ায় এই ফুল চাষ করা যায় নার্সারি ও নিজস্ব বাগানেও। একটি ফুল বিক্রি করা যায় 150 থেকে 300 টাকায়। টোটাল পরীক্ষামূলকভাবে এই চাষাবাদ করতে যে আমরা দেখেছি সবচেয়ে ভালো রেজাল্ট আমার ডিভিশনের ভিতরে সিলেটে এসেছে, এই হর্টিকালচার সেন্টারে। অসাধারণ আপনার যে পাপড়ির তার বিন্যাস এবং ফুলের আকার, আকৃতি এবং কালার। বেকার ভাইয়েরা এবং যারা আছেন নার্সারির মালিক যারা আছেন তারা যদি এই ফুলটি চাষ করে, এবং আমরা 1টি জেলা 2টি জেলা কেন্দ্রিক চেয়ে বসে থাকতে হবে না, আমরা নিজেরাই নিজেদের চাহিদা পূরণ করতে পারবো, প্লাস হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং বিদেশে রপ্তানি করতে পারবো। লিলিয়ামের আদিবাস নেদারল্যান্ড। দেশ বিদেশে এই ফুলের ব্যাপক চাহিদা থাকায় বাণিজ্যিক চাষের মাধ্যমে কর্মসংস্থান তৈরির পাশাপাশি বিদেশে রপ্তানির সুযোগ দেখছেন কৃষি সংশ্লিষ্টরা। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।